এরপর আছে বিবর্তন। বিবর্তন কি না, আবর্তন কি ছিল, আবর্তনীয় বচনের যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। বিবর্তনের ক্ষেত্রে সেরকম নয়, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। আর আগে ছিল গুণের পার্থক্য হবে না, এখানে গুণের পার্থক্য অবশ্যই হবে, আর পরিমাণের পার্থক্য হবে না। তাহলে যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে রাখা হয় এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে রাখা হয় এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পার্থক্য অবশ্যই হয় এবং পরিমাণের পার্থক্য হয় না, তা সেই অমাধ্যম অনুমানকে বলা হয় বিবর্তন। বিবর্তনের সংজ্ঞা দেখলাম। তবে বিবর্তনের নিয়ম, বিবর্তনের 4টা নিয়ম আছে। এক হচ্ছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্ত বচনের উদ্দেশ্য হবে, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্ত বচনের বিধেয় হবে। বিবর্তনীয় বচন ও বিবর্ত বচনের মধ্যে গুণের পার্থক্য অবশ্যই হবে। আর বিবর্তনীয় বচন ও বিবর্ত বচনের মধ্যে পরিমাণের পার্থক্য হবে না। তাহলে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্ত বচনের উদ্দেশ্য হবে, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্ত বচনের বিধেয় হবে, বিবর্তনীয় বচন ও বিবর্ত বচনের মধ্যে গুণের পার্থক্য অবশ্যই হবে, বিবর্তনীয় বচন ও বিবর্ত বচনের মধ্যে পরিমাণের পার্থক্য হবে না। এই 4টা নিয়ম, এই 4টা নিয়ম অনুযায়ী আমরা 4টা নিরপেক্ষ বচনকে দেখব, বিবর্তন করে দেখব কোনটার কি হয়। এ বচন আকার ছিল সকল এস হয় পি বিবর্তনীয়। তাহলে কি বলা আছে, বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্ত বচনের উদ্দেশ্য হবে, তাহলে উদ্দেশ্যটা উদ্দেশ্যই হবে, বিধেয় পদ বিধেয় হবে, গুণের পার্থক্য অবশ্যই হবে, আর পরিমাণের পার্থক্য হবে না। এ বচন হচ্ছে সামান্য বচন, তাহলে এটাও সামান্য বচন হবে। বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হবে, তাহলে কি ছিল, সকল এস হয় পি, কোনো এস নয়, অপি। বিরুদ্ধ পদ কি, বিরুদ্ধ পদ হচ্ছে পরিপূরক পদ, এটা হচ্ছে পরিপূরক পদ, যে পি এর পরিপূরক হচ্ছে অপি। যেমন মানুষ, এর পরিপূরক হচ্ছে, এর বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। কেন না, মানুষ আর অমানুষ এই দুটো শ্রেণী বিশ্বজগতে যা আছে সমগ্রকে প্রকাশ করে, মানুষের পরিপূরক হচ্ছে অমানুষ, সেই জন্য অমানুষটা হচ্ছে মানুষের বিরুদ্ধ পদ। কিন্তু বিপরীত পদ আলাদা, বিপরীত পদ কি, মানুষের বিপরীত পদ যে গরু ছাগল কুকুর ভেড়া ইত্যাদি ইত্যাদি, এগুলা বিপরীত পদ আলাদা আর বিরুদ্ধ পদ আলাদা। কোনো পদের সঙ্গে অযোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিরুদ্ধ পদ। তাহলে এ বচনের বিবর্তন কি দেখলাম, এটা হচ্ছে বিবর্ত। এ বচনের বিবর্ত হচ্ছে ই বচন, এ থেকে ই, এরপর দেখি ই বচন। উদ্দেশ্যটা উদ্দেশ্য হবে, বিধেয়ের বিরুদ্ধ বিধেয় হবে, গুণের পার্থক্য অবশ্যই হবে, পরিমাণের পার্থক্য হবে না। এই বচন সামান্য, তাও সামান্য বচন হবে। তাহলে ই থেকে হলো এ।
আই। উদ্দেশ্য উদ্দেশ্য হবে, বিধেয়ের বিরুদ্ধ বিধেয় হবে, গুণের পার্থক্য অবশ্যই হবে। আই বচন হচ্ছে বিশেষ বচন, তাহলে এটা হবে বিশেষ নমর্থক। ও আই থেকে ও, আর উপর রইল ও বচন। কোনো কোনো এস নয় পি। উদ্দেশ্য উদ্দেশ্য হয়েছে, বিধেয়ের বিরুদ্ধ বিধেয় হয়েছে, পরিমাণের পার্থক্য অবশ্যই হবে, গুণের পার্থক্য অবশ্যই হবে, আর পরিমাণ হচ্ছে ও বচন বিশেষ, বিশেষ পদার্থক ও থেকে আয়। এই গেল বিবর্তন। তাহলে আবর্তন কি দেখলাম, এ থেকে এ অথবা আই, এ থেকে ই, আই থেকে আই, ও থেকে হয় না। বিবর্তন কি দেখলাম, এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। এই হলো আবর্তন আর বিবর্তন। এবার ধরো যদি বিবর্তন করতে দেওয়া থাকে, একে বাক্য থেকে বচন রূপান্তর করবে, বিবর্তন এ থেকে কি ছিল ই, কোন বিবর্তন। তাহলে কি ছিল, মানুষ মরণশীল, একে বাক্য থেকে বচন রূপান্তর করলে হবে এ বচন, সকল মানুষ হয় মরণশীল। একে যদি বিবর্তন করা হয় কি হবে, উদ্দেশ্যটা উদ্দেশ্য হবে, বিধেয়ের বিরুদ্ধ বিধেয় হবে, গুণের পার্থক্য অবশ্যই হবে, পরিমাণের পার্থক্য হবে না। এ থেকে ই বচন, এভাবে ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই, এগুলো তোমরা করবে। আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগ। যুগ্ম প্রয়োগ মানে কি, একসঙ্গে দুটোকে করা। যেমন যদি বলা থাকে আবর্তন করো ও বিবর্তন করো, কোনো একটা বাক্যকে বলা আছে আবর্তন করো ও বিবর্তন করো,
এই বাক্যটা দেওয়া আছে। কি করবে, একে প্রথমে বাক্য থেকে বচনে রূপান্তর করবে। এটা দেখো, আবর্তন করো ও বিবর্তন করো বলা থাকলে এটাকে লিখে দেবে প্রদত্ত বচন। কি লিখবে, প্রদত্ত বচনের আবর্তন, বা এইখানে লিখে দেবে আবর্তন। কি হবে, এ বচন আবর্ত বচন হচ্ছে আয়। আর বিবর্তন কি হবে, ই। কোনো মানুষ নয়, অমরণশীল। এটা যদি বলা থাকে আবর্তন করো ও বিবর্তন করো, একইভাবে যদি বিবর্তন করো ও আবর্তন করো বলা থাকে তাহলে বিবর্তনটা আগে করবে, আবর্তনটা পরে করবে। এইটারই একবার আবর্তন একবার বিবর্তন। আর যদি বলা থাকে আবর্তন করে বিবর্তন করো, ওই বাক্যটাকেই নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলা আছে, আবর্তন করে বিবর্তন করো, তাহলে আগে আবর্তন করতে হবে, তাহলে এটা হচ্ছে আবর্তন। আবর্তন, এ বচন আবর্তন হচ্ছে আই বচন। হচ্ছে আবর্ত। কি বলা আছে, বিবর্তন করো ও এটা হচ্ছে আবর্তের বিবর্ত। তাহলে দেখো, এখান থেকে এইটা, এইখান থেকে এইটা, আগে কি ছিল, এখান থেকে এইটা, এখান থেকেই এইটা, এখন হচ্ছে এখান থেকে এইটা, এখান থেকে এইটা। এটা ছিল আবর্তন করো ও বিবর্তন করো, আর এটা হচ্ছে আবর্তন করে বিবর্তন করো। আর যদি বলা থাকে বিবর্তন করে আবর্তন করো, তাহলে প্রথমটা বিবর্তন করবে তারপর আবর্তন করবে। আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগটা আমরা দেখলাম, ওটাও তোমরা দেখে নেবে ভালো করে, কিভাবে আবর্তন করে বিবর্তন করো, আবর্তন করো ও বিবর্তন করো, শুধু বিবর্তন করো, শুধু আবর্তন করো। এই অনুশীলনগুলো এইভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরা এর সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে